হচ্ছে 5:30 বাজে সকাল। আর আজকে আমরা স্টার্ট করছি রামেশ্বরম ডে 2 অ্যান্ড লাস্ট ডে অফ রামেশ্বরম বোথ। তো এখন এত সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আমরা এখন রামেশ্বরমের হোটেল মানে রামানাথাপুরমের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি ডিরেক্ট রামেশ্বরম মন্দিরে পুজো দিতে। মেন যে আরুলমিগু রামানাথা স্বামী টেম্পল, ওইখানে পুজো দেওয়ার পর আজকে আমরা রামেশ্বরম থেকে চলে যাব ডিরেক্ট কন্যাকুমারী। সকাল 9:30টায় কন্যাকুমারীর বাস ফ্রম রামেশ্বরম বাস স্ট্যান্ড। মন্দির থেকে অ্যারাউন্ড 1 কিলোমিটার দূর থেকে ছাড়বে সেটা। এখন এখান থেকে বাস ধরবো, সেই বাস আরো 1 ঘন্টা নেবে রামেশ্বরম পৌঁছতে। ওখান থেকে বাস চেঞ্জ করে মন্দিরের বাস প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তো সেই বাসেই করেই আমরা যাব হচ্ছে রামেশ্বরম টেম্পল। তো লেটস গো। ভোর 5:30টার সময় যখন বেরোচ্ছি পুরো ঘুটঘুটে অন্ধকার, কে বলবে এখন সকাল হয়ে গেছে। 6টা 6:30টার মধ্যে আলো ফুটে যাবে বল। তো আমরা এখন রামানাথাপুরমের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো অবধি রামেশ্বরমের কোনো বাস মানে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা দুজনেই কাল থেকে রামেশ্বরম লেখাটা তামিলে কিরম হয় সেটা শিখে নিয়েছি, যার জন্য বাসে কিরমভাবে লেখা মানে কোন বাসটা রামেশ্বরম যাবে তাহলে ইজিলি বোঝা যায়। তো এখন কোনো বাসেই রামেশ্বরম লেখা দেখতে পাচ্ছি না, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। আলটিমেটলি বাস পেয়েছি আর এখন যাচ্ছি রামানাথাপুরম থেকে রামেশ্বরম। এখন বাজে সকাল 7:10। আমরা চলে এসেছি রামেশ্বরম বাস স্ট্যান্ডে। এখানে টেম্পলের যে বাস আলাদা ছাড়ে এখান থেকে, সেইখানে আমরা এখন লাইন বিশাল, সেই লাইনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। টেম্পলের বাস আসবে যখন এখান থেকে, টেম্পল মানে রামেশ্বরম মন্দির যে, সেইখানের বাস আসবে, আমরা সেটার জন্যই এখন ওয়েট করছি। ওই বাস স্ট্যান্ডে ওই বাসে করে ডিরেক্ট চলে যাব মন্দিরে। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার, তাতে ভাড়া নিয়েছে 7 টাকা করে। এই হচ্ছে অগ্নি তীর্থম। মন্দিরে যাওয়ার আগে এইখানেই স্নান করে মন্দিরে যেতে হয়। তো ফার্স্টে আমরা এলাম অগ্নি তীর্থমে। তো রামানাথাপুরম থেকে মেন রামেশ্বরম বাস স্ট্যান্ড। এবার রামেশ্বরম বাস স্ট্যান্ডে বাস নামিয়ে দেবে। বেশিরভাগ লোক এটাকে সমুদ্র স্নান নামে জানে, আর জিওগ্রাফিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে অগ্নি তীর্থম। অগ্নি তীর্থম এ সমুদ্র স্নান হয়। তো ওখান থেকেই সমুদ্র স্নানের জায়গা অব্দি একটা বাস চলে। এখানে ইম্পর্টেন্ট 1 নম্বর হচ্ছে মন্দিরের ওয়েস্ট গেট। প্রথমে ওয়েস্ট গেটে দাঁড়াবে, তারপরে নর্থ গেটে দাঁড়াবে, তারপরে চলে আসবে এই সমুদ্র স্নানের জায়গায়। এরপর সেম বাস চলে যাবে ধনুষকড়িতে, তারপর সেই বাসটা ঘুরে আবার চলে আসবে রামেশ্বরম বাস স্ট্যান্ড। এইরকম সার্কেলে বাসগুলো ঘুরতে থাকে প্রতি 10 মিনিট। আমরা প্রথম এসেছি এখন সমুদ্র স্নানে। এখানে আমি সমুদ্র স্নান করবো কিনা আমি জানি না, দেখছি কি অবস্থা, কতটা পরিষ্কার জল দেখে ডিসাইড করব। এখানে সমুদ্র স্নান করে চলে যেতে হবে মন্দিরের নর্থ গেটে। অগ্নিতীর্থমের জলটা না প্রচন্ড নোংরা, মানে পারে এত নোংরা জিনিস জমে আছে। এটা এমনি এখন সিজন, প্রচুর ভিড়। এবার এত ভিড় হওয়ার জন্য স্বভাবতই নোংরাও বেশি। কি রে, চান করবি তুই? হ্যাঁ, আমাকে কেউ 1 লাখ টাকা দিলেও আমি এই জলে চান করবো না। পবিত্রতার জায়গায়, কিন্তু নোংরা এবং জায়গা। এখানে মানুষ আসছে যেখানে সেখানে থুতু ফেলছে, জলে নেমে কি করছে তাও জানি না। তো আমি এখানে চান করবো। একটু মাথায় ঠেকিয়ে চল মন্দিরে যাই। আমরা দুজনেই হোটেল থেকে স্নান করেই বেরিয়েছিলাম, বাট এটা যেহেতু একটা দর্শনীয় স্থান, পবিত্র স্থান, ভেবেছিলাম এখানেও একটু স্নান করা যেতে পারে। বাট যা অবস্থা, এখানে আমরা স্নান করলাম না। একটু এখানকার জল মাথায় ঠেকিয়ে আমরা যাচ্ছি মন্দিরের নর্থ গেটের দিকে। তোমরা যখনই সাউথ ইন্ডিয়ার কোনো মন্দিরে আসবে, সব সময় ক্যারি করবে ছেলেদের জন্য ধুতি যদি ছেলেরা থাকো, আর মেয়েরা থাকলে মেয়েদের জন্য আনবে শাড়ি অথবা সালোয়ার। এই নিয়মগুলো যেহেতু আমাদের জানা ছিল, সেই জন্য আজকে আমি নিজেও শাড়ি পরেছি আর বিদিতের জন্য এনেছি একটা ধুতি। আমরা পৌঁছে গেছি বিষ্ণুর 4 ধামের একটি ধাম রামেশ্বরম টেম্পল। এটা হলো ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে রয়েছে বিষ্ণুর 4 ধামের এক ধাম এবং শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ। শ্রী রামচন্দ্র যখন রাবণ বধের পর লঙ্কা থেকে ভারতবর্ষে আসেন মা সীতা এবং হনুমানজিকে নিয়ে, তখন তিনি এইখানে শিব পুজো করেছিলেন এবং রামের ঈশ্বর যেহেতু শিব ঠাকুর,
তাই রামের ঈশ্বর হিসাবে এই জায়গার নাম হয় রামেশ্বর বা রামেশ্বরম। ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে একদম পিক সিজন, ওই জন্য এত ভিড়। কেউ যদি মে জুন জুলাই এরকম মাস করে আসে তাহলে কিন্তু এতটা ভিড় থাকবে না। আমরা না লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট কারুকার্যগুলো দেখছিলাম, অসাধারণ। যদিও দক্ষিণ ভারতের সমস্ত মন্দির একই ধাঁচে গড়া, তবে এই মন্দিরে সব থেকে বড় করিডোর রয়েছে যেখানে পিলারের সংখ্যা হচ্ছে 1212টি। আচ্ছা, এখানে দর্শন করার কিছু পদ্ধতি আছে, যেমন নাম্বার 1 হচ্ছে ফ্রি দর্শন, তাতে কোনো টাকা পয়সা লাগে না। সেকেন্ড হচ্ছে স্পেশাল দর্শন। স্পেশাল দর্শন 3 রকমের হয়, একটা 50 টাকার টিকিট, একটা 100 টাকার টিকিট, আর একটা হচ্ছে 200 টাকার টিকিট। 200 টাকার টিকিটের মধ্যে 22 কুণ্ড স্নান ইনক্লুডেড রয়েছে। আমরা এই ভিড়টা এড়ানোর জন্য 200 টাকার টিকিটে কেটেছিলাম। আর যারা ফ্রি দর্শন করবে তারা যদি 22 কুণ্ড স্নান করতে চাও তাদের 25 টাকার টিকিট কাটতে হবে। বেসিক্যালি যত টাকা অ্যামাউন্ট বাড়বে, মানে 50, 100, 200 যত বাড়বে তত তুমি গর্ভগৃহে ঠাকুরকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। ফার্স্টে অগ্নিতীর্থম থেকে মন্দিরে প্রবেশ করলাম। এবার মন্দিরে প্রবেশ করার পর 22 কুণ্ড স্নান করে তারপর আমরা ঠাকুর দর্শন করতে পারবো। কুণ্ড কথার অর্থ হলো কুয়ো। শ্রী রামচন্দ্র বান মেরে যে 64টি কুণ্ড সৃষ্টি করেছিলেন তার মধ্যে 22টি কুণ্ড রয়েছে এই মন্দিরে, আর প্রত্যেকটি কুণ্ডের জলের তাপমাত্রা কিন্তু আলাদা। আমরা যে সবাই লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে যাচ্ছি, এখানে লাইন দেওয়া সিস্টেমটা এমনই রয়েছে যে প্রথমে তুমি ঢোকার পর তোমায় 22 কুণ্ড তীর্থেই নিয়ে যাবে, এরপর সেখান থেকে নিয়ে যাবে মূল গর্ভগৃহের দিকে। গন্ধমাদনা তীর্থম দ্বিতীয়। নর্মাল দর্শনের পাশাপাশি প্রতিদিন ভোর 4:30 থেকে 6টা অবধি এই মন্দিরে হয় স্ফটিক দর্শন। কারোর যদি ইচ্ছা এবং সুযোগ থাকে তাহলে সে সেই স্ফটিক দর্শন করতে আসতেই পারে। ভক্তি ভরা ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন বেশ বেলা এবং আমাদের বাসটা আমাদের ছেড়ে বেরিয়ে গেছে। আমাদের যে বাসটায় কন্যাকুমারী যাওয়ার কথা ছিল সেই ব্যাপারটা আমরা সেই গল্পটা আমরা পরে আসছি, খুব খারাপ অভিজ্ঞতা পরে আসছি। আমরা এখন আরেকবার এসেছি অগ্নিতীর্থমে। আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে পেছনে না এখানে টেম্পোরারি বাস্কেটস লাগানো আছে। অনেকে কি করে এখানে এসে ড্রেস ভেজে, তো ভেজা ড্রেস এখানে ছেড়ে দিয়ে চলে যায়, নিজের পাপ ধুয়ে ভেজা ড্রেস হ্যাঁ এবার দিয়ে চলে গেল। এবার নতুন ড্রেস পরে কুণ্ডে গেল, কুণ্ডে গিয়ে জল ছিটিয়ে আরেকবার পাপ ধুলো, অবশেষে ঠাকুরকে দেখলো। এত পাপ করে, এরা এত পাপ করে জীবনে এবং এইভাবে পাপ ধোয়। সবাই যেখানে নিজের কাপড় জামা ছেড়ে যাচ্ছে, আমি যখন চান করতে কমফোর্টেবল না। তবে হ্যাঁ, রামেশ্বরমে কেউ যদি ভালোভাবে চান করতে চায় নিজের পাপ ধোয়ার জন্য, তাহলে আমি সাজেস্ট করবো বানগঙ্গার পাশে যে বিচটা আছে ওখানে অনেকক্ষণ ধরে পাপ ধো। এর পরের বারে আমি শুধু ওইটার জন্যই আসবো, ওখানে চান করার জন্য। খুব সুন্দর ঢেউ আর পাপ ধোয়ার জন্য ভালো জায়গা, ওটা প্রচন্ড স্বচ্ছ। আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি জায়গা। এখানে চান করো, প্রাণ ভরে চান করো, পাপ ধো। এই জল আর ওই জলে 2 কিলোমিটারের ডিস্টেন্স, পাপ এখানে দিলে ওখানেও ধোবে। আর দয়া করে ওখানে গেলে নোংরা করো না তোমরা। ওই দূরে দুটো আলাদা আলাদা কালার পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই যে দূরে জেটিটা দেখা যাচ্ছে, ওইখান থেকে লঞ্চ ছাড়ে 100 টাকা করে পার হেড নেয়, তো 100 টাকা এই চারদিকটা ঘুরিয়ে আনে। এটা কিন্তু ধনুষ্কড়ি অবধি যাবে না, জাস্ট এই আশেপাশটাই ঘুরিয়ে আনে। এখন আমরা লাঞ্চ করতে এসেছি অগ্নিতীর্থমের খুব কাছে একটা ভেজ রেস্টুরেন্টে। আমি নিয়েছি 3টে রুটি আর সাথে হচ্ছে বাটার পনির। বিদিত নিয়েছে হচ্ছে ভাত, ডাল ফ্রাই আর বাটার পনিরও নিয়েছে, আর সঙ্গে তো স্যালাড দেখতেই পাচ্ছ। আর দুজনেই একটা করে লস্যি নিয়েছি। তো টোটাল আমাদের বিল হয়েছে 500 টাকা। এখানে এটাই নর্মাল রেট মোটামুটি। এখন আমরা বসেছি শেয়ার করতে যে আজকে আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে ফ্রম রামেশ্বরম টেম্পল টু রামেশ্বরম থেকে বাস ধরা। বল। তো রামেশ্বরমে আমাদের একটা বাস বুকিং করা ছিল, ঠিক আছে, যেটা রামেশ্বরম থেকে আমরা কন্যাকুমারী যাচ্ছিলাম, মানে যাব বলে। মাল্টি অ্যাক্সেল ভালো বাস, অ্যারাউন্ড 7 ঘন্টার জার্নি ছিল, 7-8 ঘন্টা। 2500 টাকা টিকিট ছিল দুজনে। এবার আমরা মন্দিরে এসেছি, বাসের টাইম হয়ে গেছে, আমরা মন্দিরে ফেসে গেছি। কেউ যদি সকাল 7-8টায় শুরু করে তাহলে 5 ঘন্টা, মানে মন্দির দর্শন ইটসেলফ 5 ঘন্টা। মানে এইরকম সিজনে যদি কেউ রামেশ্বরমে মন্দির দর্শন করতে আসে তাহলে হাতে 5-6 ঘন্টা, মানে পুরো একটা গোটা দিন নিয়ে মন্দির দর্শন করা উচিত। আর অফ সিজনের ব্যাপার আমি বলছি না, এখনকার জন্য বলছি। যাই হোক, এবার মন্দিরের ভেতর ফেসে আছি, দেখছি বাসের টাইম হয়ে গেছে। বাস ড্রাইভারকে ফোন করলাম, বললো যে বাস একটু লেট আছে।
এবার মন্দির থেকে বেরোলাম, বাসের টাইম ছিল 9:30, আমরা মন্দির থেকে বেরিয়েছি 9:40। তখনও কিন্তু আমরা কন্টিনিউয়াস বাস ড্রাইভারের সাথে কমিউনিকেশন করছি যে তখনও বাস স্ট্যান্ডে আসেনি। এবার বাস এসছে এবং এরা খুব পাংচুয়ালিটি মেনটেন করে, আনএথিক্যালি মেনটেন করে, মানে মেনটেন করছো ঠিক আছে, কেউ ওয়াশরুমে গেছে 2 মিনিট টয়লেট করতে তাকে রেখে বেরিয়ে যাবে, এগুলো ঠিক নয় না, মানে এগুলো নিজেদের কি প্রমাণ মানে করার দেখাতে চাই যে আমরা কত পাংচুয়াল, এরকম এই পাংচুয়ালিটি তো ঠিক নয় না। বাসে ফ্যামিলি বসে আছে, একজন জল কিনতে গেছে, বাস ছেড়ে দিল। এবার সে চেঁচাচ্ছে যে কেউ আমার ফ্যামিলির আছে বাইরে, শুনবে না, বাইরেও লোকটা দৌড়চ্ছে, তখন একটু আস্তে করে দাঁত পাত খিচিয়ে 2-4টা কথা বলবে, তো উদ্ভট। এবার মন্দির থেকে যেখান থেকে বাসে ওঠার কথা সেটা প্রায় হেঁটে 15-20 মিনিট। এবার এত লাগেজ সম্ভব না। একটা অটোকে বললাম যে আমাদের পৌঁছে দিতে হবে, অটোয় করে 5 মিনিটের ডিস্টেন্স, বললো 200 টাকা দিতে হবে দুমদারাক্কা। বললাম ঠিক আছে এখন দেবো, কারণ চলুন তাড়াতাড়ি। অন দ্য ওয়ে বাস ড্রাইভার ফোন করেছে, বললো অটো ড্রাইভারকে ফোন দিন, আমি কথা বলবো। এবার অনেকে ফোন নিয়ে অটো ড্রাইভার অনেকক্ষণ কথা বললো, প্রায় 2 মিনিট। এবার ওদের ভাষায় কি বলছে আমরা বুঝতে পারিনি, খুব স্পিডে বলেছে, আমি হালকা তামিল বুঝতে পারি। যদি এইটুকুই শোনার হতো যে বাসটা এখন কোথায় আছে, তাহলে এতক্ষণ লাগতো না। ওরা প্রচুর ফন্দি ফিকির ফাঁজেরও মনে হলো 2 মিনিট ধরে। তারপর ফোনটা দিয়ে আমাকে বাসের যে অরিজিনাল পিক আপ লোকেশন ওখানে নামিয়ে অটোওয়ালা এবার টাকা চাইছে আমার থেকে। মানে আর অটোওয়ালা বলছে যে বাসটা নাকি এইখানেই আসবে, অথচ ড্রাইভার বলেছে এখানে ওয়েট করতে, বাসটা আসছে, ড্রাইভার ওকে বলেছে ফোনে। এবার আমার সন্দেহ হচ্ছে যে এখান থেকে তো ছেড়ে দেওয়ার কথা বাস, এক্স্যাক্টলি, নাহলে তো বাস দাঁড়িয়ে থাকতো। এবার আমি বলেছি না এখন টাকা দেবো না, আগে বাস ড্রাইভারের সাথে কথা হোক তারপর টাকা দেবো। বাস ড্রাইভার ফোন ধরছে না। 17টা কল করেছি আমি। এবার যথারীতি আমাকে ওই অটোওয়ালাকে টাকা দিয়ে ছেড়ে দিতে হলো। আর তারপরে বাস আমি বুঝলাম যা, বাস বেরিয়ে চলে গেছে। তারপর আমরা তারপর আমরা বাসের অফিসে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যে বাস আসছিল না, আমরা যখন বাস অফিসে গেলাম, গিয়ে শুনলাম যে বাস তো কখন বেরিয়ে গেছে, 9টা। মানে ওদের মধ্যে কথোপকথনটা এরকম হয়েছে যে তুমি আপাতত নামিয়ে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, তারপর আমায় ফোন করলে আমি আর ফোন ধরবো না। আর কিন্তু ধরলো না আলটিমেটলি। এবার যেহেতু আমরা গিল্টি, মানে আমরা তো দেরি করেছি, এটাতে তো বাসকে দোষ দেওয়া যায় না। আমরা যেহেতু গিল্টি, কেউ আমাদের কথাই শুনবে না যে অটো ড্রাইভার আর বাস ড্রাইভার কীভাবে আমার থেকে 200 টাকা এক্সট্রা নিয়েছে। ফলে এটা আর না রেড বাস শুনবে বা অভিবাস শুনবে, না যে বাসের মালিক সে শুনবে। ও শুনবে আমি ডিলেড, তো চ্যাপ্টার ক্লোজ। তো এই আনএথিক্যাল প্র্যাকটিসগুলো ঠিক নয়। এখানকার অটো যা খুশি ভাড়া চায়, মানে 100 মিটার ডিস্টেন্স একটা যাবো, ঠিক আছে, ওটার জন্য চাইছে 200 টাকা। কোনো মানে হয়? বাসটা পেতে যাওয়ার জন্য আমি যদি 50 টাকা দিয়ে একটা বাস পেয়ে যাই, 2500 টাকা তো লস হয় না তো। কিন্তু তার জন্য কেউ এত টাকা চাইতে পারে, এবং এত টাকা চাওয়ার পরেও 2 নম্বরই করিয়ে একটা কাস্টমারকে ফাঁসিয়ে বেরিয়ে যায়, এগুলো জেনারেলি কাম্য নয়। একটা মানে রামেশ্বরমের মতো একটা তীর্থে এগুলো কাম্য নয়। এবার আসি যে তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে তাহলে কন্যাকুমারী থাক, কারণ কন্যাকুমারী সানসেটের আগে পৌঁছানো যাবে না। আমরা বেসিক্যালি বাস নিয়ে এখন চলে এসেছি মাদুরাইতে। এখন আমি মাদুরাইয়ের হোটেলে বসে আছি। লোকাল বাস বুক করে নিয়েছিলাম, গভর্নমেন্ট বাস, মাত্র 480 টাকা দুজনের। এসি বাস, ভালো বাস। আমাদের 4.5 ঘন্টার মধ্যে নামিয়ে দিল, ভালো এসছে। আমরা এখন মাদুরাইতে চলে এসেছি, কালকে কন্যাকুমারী যাব। এই বাসের কন্ডাক্টর অত্যন্ত জঘন্য ব্যবহার। আমাদের 12 আর 13 উইন্ডো সিট, 13-র পাশে ডাব্লিউ লেখা আছে, বাসেও লেখা আছে 13-র পাশে ডাব্লিউ মানে 13টা উইন্ডো সিট। এবার ও অন্য কারোকে মিসকমিট করে 13তে উইন্ডো সিটে বসিয়ে দিয়েছে। এবার আমাদের গাজোয়ারি করে বলছে না 11 আর 12 সাইডে, 12 আর 13 সাইডের, হ্যাঁ 12 আর 13 উইন্ডো নয়। এবার আমরা বলেছি ওটা উইন্ডো সিট, দেখতে পাচ্ছি, দেখাচ্ছি, ও হেঁটে তর্ক করবে। এবার একটা বাচ্চা ছেলে বসে বই পড়ছে জানলার পাশে, তো আমি অসভ্যের মতো তো তর্ক করে জানলা ওখানে হাঁকাতে পারি না, তাহলে বাচ্চাটারও খারাপ লাগে। তো আমি আর এসি বাস, তো আমরা চেয়েছিলাম ব্লগ টক করি বলে উইন্ডোটা পেলে ভালো হতো। মানুষ ঠিক সুবিধার নয়, মানে ভালো নয় ঠিক। আর আমি অনেক দিন ধরেই দক্ষিণ ভারতে আছি, এই পার্টিকুলার এই রাজ্যটার মানুষজন একটু ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়েই সব কিছু, কিন্তু এখানে মানে তোমার প্রবাবিলিটি বেশি যে খারাপ মানুষের সাথে মিট হয়েই যাবে একটা ট্রিপে। এত ইগোর কী আছে? বলো না যে উইন্ডো সিটে আমি ভুল করে দিয়ে দিয়েছি, এটা বাচ্চা ছেলে বসতে দাও, এটা ভদ্রভাবে রিকোয়েস্ট করা যায়। বলবেও না, নিজেদের জায়গায় একদম স্টিক করে থাকবে, ভুলভাল বললেও সেটা একদম আর একটা ব্যাপার, এদেরকে তুমি কোনো প্রশ্ন করছো তো এরা প্রশ্ন শুনবে না, এদের যেটা মাথায় আছে সেটাই বলবে। আমি 1-2 জনকে দেখে বলিনি, আমি প্রায় 3-4 বছর এই রাজ্যে অনেক জায়গাতেই কাটিয়েছি এবং
এবং যেখানে চাকরি করি সেখানেও বহু কলিগস আছেন। ওভারঅল আমি বলছি প্রচুর ভালো মানুষ আছেন, সেটা নিয়ে কথা না, কিন্তু প্রবাবিলিটি বেশি যায় একটা ট্রিপে 2-4 জন খারাপ মানুষের সাথে দেখা হবে। তবে ভালো খারাপ নিয়েই মানুষ। তো আমার আজকে একটু বিরক্তই লেগেছিল বাসে। যাই হোক, এখন বাজে অ্যারাউন্ড 6:30, আমরা চলে এসেছি মাদুরাইতে। বাট মাদুরাই ব্লগ এখানে স্টার্ট হচ্ছে না। মাদুরাই ব্লগ দেখতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে এবং নেক্সট ব্লগ দেখতে হবে। তাই? ইয়েস। তো আপাতত রামেশ্বরমের আজকের দিনের এক্সপিরিয়েন্স তো শেয়ার করলাম, কিন্তু মাদুরাইতে কি আছে সেটা দেখা যাবে, সেটা নেক্সট এপিসোডেই দেখা যাবে কি আছে মাদুরাইতে। না, মাদুরাইতে অনেক কিছুই আছে। মাদুরাইয়ের মন্দির তো বিখ্যাত বটেই। ইয়েস, তাছাড়া মীনাক্ষী টেম্পল। মাদুরাইতে একটা প্যালেস আছে যেটা আনএক্সপ্লোর্ড। মাদুরাই একটা শহর, শুধু ওরকম যেরকম কলকাতায় এসে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলে সেটা কলকাতা দেখা নয়। কলকাতায় দেখতে গেলে কলেজ স্ট্রিটে হাঁটতে হবে, কলকাতা দেখতে গেলে ধর্মতলায় হাঁটতে হবে, কলকাতা দেখতে গেলে বড় বাজারে গিয়ে লস্যি খেতে হবে, হাওড়া ব্রিজের তলা দিয়ে লঞ্চ চড়তে হবে। তো সেরকমই মাদুরাইও একটু হেঁটে দেখবো, এখানকার মার্কেট, এখানে জিগার ঠান্ডা খেতে হবে, এখানে একটা বিখ্যাত ইডলি খেতে হবে। হ্যাঁ, এখানকার ইডলি বিখ্যাত। ইভেন চেন্নাইতেও কি যেন নামটা, মুরুগান ইডলি সব খুব বিখ্যাত, যাই না কেন। তো ওগুলো ওই সবই এক্সপ্লোর করব। তো নেক্সট ব্লগে আর কি ভরপুর এক্সপ্লোরেশন আসছে অ্যাবাউট মাদুরাইতে মহাকাণ্ড, তাতে এসব জটায়ু বলেছে। ঠিক আছে, যাই হোক, তো এখন রামেশ্বরম ডে 2 এর ব্লগটা এখানে এন্ড করছে। সুপার ডুপার এক্সাইটেড একটা ব্লগ হতে চলেছে, তার জন্য নেক্সট এপিসোড দেখতে থাকো। বাই।